পাকিস্তান সহ সার্কভুক্ত দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় সরকার। ট্যাক্স জিডিপির অনুপাত বাড়ালে লাগবে না বিদেশি সহায়তা। ব্যবসায়ীদের সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা সরকারের সায়। শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধিতে বিশেষজ্ঞদের ক্ষোভ, বিদেশি বিনিয়োগ নিয়ে শঙ্কা। সরকারকে 5 বছর ক্ষমতায় রাখতে চায় জনগণ, নিজের কথা নয় দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। রুটিন প্রক্রিয়ায় সরানো হয়েছে ডিবি প্রধানকে। এবং মূল্য পরিশোধের 1 দশকেও প্লট বুঝিয়ে দিচ্ছে না গৃহায়ণ কর্তৃপক্ষ। সর্বস্ব হারিয়ে মানবতর জীবন কাটাচ্ছেন কুষ্টিয়ার গ্রাহকরা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় বাংলাদেশ। সঙ্গত কারণেই ভারতের মতো পাকিস্তানের সঙ্গেও সম্পর্কের উন্নয়নে জোর দিচ্ছে সরকার। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী জানান, ট্যাক্স জিডিপির অনুপাত বাড়াতে পারলে বিদেশি সহায়তা লাগবে না। রিপোর্ট করছেন এসইউ সেলিম। এলডিজি উত্তরণের বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং ও উন্নত দেশের আদলে দেশের বাণিজ্য স্বার্থ দেখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি করতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকের আয়োজন করা হয়। পরে বৈঠকের বিষয়বস্তু নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাকিস্তানও আমাদের সাউথ এশিয়ান পরিবারভুক্ত, সার্কের ভুক্ত। আমরা তাদের সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি, আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন চাচ্ছি, আমরা ভুটান, নেপালের সাথে চাচ্ছি। আপনি জানেন গত সপ্তাহে ডিসিশন এসেছে যে নেপালের জন্য আমরা একটা আলাদা ইকোনমিক জোন করব। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী কথা বলেন বিদেশি সহায়তা নিয়ে। তিনি জানান, ভিয়েতনামে ট্যাক্স জিডিপির অনুপাত 19%, ভুটানে 11 থেকে 13% এবং কম্বোডিয়ায় 15%, কিন্তু বাংলাদেশে এখনো 6 থেকে 7%। ট্যাক্স জিডিপির অনুপাত বাড়াতে পারলে বিদেশি সহায়তা লাগবে না বলেও জানান তিনি। এইটা আসলে আমরা অলস হয়ে যাই। এইটা আসলে কেন? আমরা তখন সহজ মানি পাওয়া যাচ্ছে, নিজেদের ডোমেস্টিক রিসোর্স আমরা মোবিলাইজ করি না। সে 2010 সাল থেকে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও 10% থেকে এসে এখন 6% নেমেছে। আমাদের যদি ট্যাক্স টু জিডিপি রেশিও আমরা বাড়াতে পারি, আমাদের এর প্রয়োজনীয় হবে না। বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে বিভিন্ন সুবিধা উন্নত দেশগুলো বহাল রাখবে জানিয়ে তিনি আরো বলেন, অনেক দেশই নানা ধরনের সুবিধা দেওয়ার কথা বলছে, তাই এলডিজি উত্তরণে কোনো বাধা নেই বলেও জানান তিনি। সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি, আমরা সেভাবে প্রিপারেশন থাকবো ইনশাআল্লাহ। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। আরপিও সংশোধন সহ দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ চলতি মাসের মধ্যে সরকারের কাছে জমা দেয়া হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার হোসেন। এছাড়া প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি নিয়ে উপদেষ্টা কমিটির সুপারিশ পাওয়া যাবে 20 এপ্রিল। মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। আরও জানাচ্ছেন এমআর আসাদ। চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর ধারাবাহিকতায় বিজি প্রেস কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। পরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। পেপার প্রকিউরমেন্ট থেকে প্রিন্টিং এর সময় সীমাটা কতটুকু লাগে? ওনারা বলেছেন 3 মাস, 3 মাস থেকে 4 মাস সময় লাগে। নির্বাচনের তারিখ সম্পর্কে বা নির্বাচনের শিডিউল সম্পর্কে সে অনুযায়ী আমাদেরকে, আমরা তখন আর কি বলবো যে আমাদের 4 মাস আর কি বেশি সময় দিতে হবে। নির্বাচনের দায়িত্বটা তো আমাদের। এখন একটা পর্যায়ে এসে নির্বাচনে যখন সিদ্ধান্ত হবে তখন যেন আমরা পিছিয়ে না পড়ি, সেই জন্যই এই প্রস্তুতিগুলো নেওয়া। এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের চাওয়া সুপারিশ চলতি মাসের মধ্যেই দেয়া হবে। প্রবাসীদের ভোটদানের পদ্ধতি বিষয়ে 20 এপ্রিল সুপারিশ জমা দেবে উপদেষ্টা কমিটি। আশু বাস্তবায়নযোগ্য বিষয়গুলো নিয়ে আমাদের কাছে মতামত চাওয়া হয়েছে। আমরা উই আর ওয়ার্কিং অন ইট। আমরা ওটা গুছিয়াচ্ছি এবং গুছিয়ে আমরা বলেছি আমরা যে 30 এপ্রিলের ভিতরে আমরা মতামত দেব। 3টা পদ্ধতি নিয়ে 3টা টিম কাজ করবে এবং 20 তারিখে তারা দেবে, দে আর এক্সপেক্টেড টু গিভ দ্য প্রেজেন্টেশন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময়সীমা এখনো বাড়ানো হয়নি বলেও জানান আখতার আহমেদ। এখন পর্যন্ত সিদ্ধান্ত 20 এপ্রিল। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে ব্যবসায়ীদের ঘোষণাকে স্বীকৃতি দিল সরকার। মঙ্গলবার বিকেলে এক ব্রিফিংয়ে 14 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন লিটারে 189 টাকা আর খোলা তেলে 12 টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ। যদিও সরকারি ঘোষণার আগেই বাজারে বেড়ে যায় সয়াবিনের দাম। হুটহাট তেলের দাম বৃদ্ধিতে সিন্ডিকেট এবং সরকারি তদারকির অভাবকে দায়ী করছেন ক্রেতা বিক্রেতারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঈদের আগে গত 27 মার্চ খুলাও বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেন মিল মালিকরা। অনেক দর কষাকষি হলেও সরকার কোনো রকম সিদ্ধান্ত দেওয়ার আগেই 13 এপ্রিল প্রতি লিটার সয়াবিন তেলের দাম 14 টাকা বাড়ানোর ঘোষণা দেন মিল মালিকরা, যা পরদিন অর্থাৎ সোমবার থেকে কার্যকর হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেলের দাম 14 টাকা বাড়িয়ে 189 টাকা করা হয়েছে। ফলে 5 লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে 922 টাকা। খোলা সয়াবিন ও পাম তেলের দামও বেড়ে হয়েছে 169 টাকা। 4-5টা কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি সরবরাহ কমাই দিচ্ছে দাম বাড়ানোর জন্য। এখন দাম বাড়াইছে, এখন সার্ভে মার্কেটে বাড়তি রেটে কিনুম, আমরা বাড়তি রেটে বিক্রি করুম, কিন্তু তেল তো আমাদের পাইতে হবো, কিন্তু তেল আমরা পাইতেছি না। বলে ডিউ দেয় না, ডিউ করলে মাল দেয় না, কোম্পানি দিচ্ছে না, তারা তেল দাম বাড়াচ্ছে। এখন বাড়তি দাম বাড়ার পর যদি অ্যাভেলেবেল হয় তাও তো ভালো। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে দীর্ঘদিন ধরে। নতুন করে দাম বাড়ানোয় বাজার শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে তা জানা নেই কারো। কৃত্রিম সংকট তৈরি করে ভোজ্য তেলের বাজার অস্থির করা হচ্ছে বলে অভিযোগ করেন ক্রেতা বিক্রেতারা। তারা যে যখনই থাকে ক্ষমতায়, তারা ওই সাধারণ জনগণের কথা চিন্তা করে না। শুধু তেল না, আপনি দেখেন কোনো জিনিস খালি একটু ব্যবসা যদি বলে এটা বাড়াবে, তা বেড়ে যায়। সাধারণ মানুষ আমরা ভোগান্তির মধ্যে আছি, কারোর তো কিছু বলার নাই। ঈদের পর থেকে এখন পর্যন্ত আমরা 5 লিটার কোনো তেল পাচ্ছি না। 2 লিটার 1 লিটার মাঝে মাঝে দেয়, এগুলা দিয়ে কোনো রকম আমরা চালাচ্ছি। এদিকে ব্যবসায়ীদের চাওয়াকে বৈধতা দিল সরকারও। সচিবালয় সংবাদ সম্মেলনে নতুন দাম নির্ধারণ করে দেওয়া হয়। বাজারের তেলের মূল্য পুনর্নির্ধারণ করেছি। আমাদের যে ফর্মুলা আসে তাতে তেলের দাম আসে প্রায় 197 টাকা। আমরা শিল্পের সাথে আলোচনার ভিত্তিতে 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা বোতলের ক্ষেত্রে, এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। এর আগে গত বছরের 9 ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিদেশে বিনিয়োগ টানতে সরকারের চেষ্টা অব্যাহত। কদিন আগেই শেষ হলো বিনিয়োগ সম্মেলন। এর রেশ কাটতে না কাটতেই গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিল সরকার। এতে দেশের জিডিপিতে যেমন প্রভাব পড়বে, পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীও বিকল্প বাজারে ঝুঁকতে পারেন বলে মনে করছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। আইএমএফের শর্ত প্রতিপালন নয়, গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। একদিকে বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা, অন্যদিকে আইএমএফের ঋণ প্রাপ্তির শর্ত প্রতিপালন। অহিনকুল সংকটে এখন অন্তর্বর্তী সরকার। ধীরগতির অর্থনীতি, ব্যাংক ঋণের চড়া সুদ, উচ্চ মূল্যস্ফীতি আর রাজনৈতিক অনিশ্চয়তার দোলাচলের মধ্যেই নতুন কারখানায় বাড়ানো হলো গ্যাসের দাম। গ্যাসের দাম নির্ধারণের এই প্রক্রিয়া শিল্পে রীতিমতো বৈষম্য। একই খাতে ব্যবসারত পুরনো কারখানা কম দামে গ্যাস পাবে, আর নতুনদের দিতে হবে বাড়তি দাম। এতে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বে নতুন কারখানা। এখন যেটা দেখা গেল যে 1/3 বৃদ্ধি প্রস্তাব দিয়েছে আসলে বিআরসি। আইএমএফের ঋণ প্রাপ্তির শর্ত ছিল জ্বালানিতে ভর্তুকি কমানো। শর্তের অংশ হিসেবে রোববার নতুন কারখানার জন্য গ্যাসের দাম বাড়িয়েছে 33%। অনুমোদিত সক্ষমতার অর্ধেক বেশি ব্যবহারে গুনতে হবে আরও বাড়তি দাম। এতে বিদেশি বিনিয়োগ তৃতীয় বাজারে চলে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। সরকার এক ঘটা করে যে একটা বিনিয়োগ সম্মেলন করলো এবং সবাইকে বিনিয়োগের জন্য আহ্বান জানালো। এখন এই যে এত পরিমাণে যদি গ্যাসের দাম বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে নিশ্চিতভাবেই যারা বিদেশি বিনিয়োগ করে তারা চিন্তা করবেন যে না, বাংলাদেশে না এসে ভিয়েতনামে যাওয়াটাই ভালো। এমনিতেই আমাদের খরচ বেশি বিনিয়োগের ক্ষেত্রে, বিভিন্ন রকমের অভিযোগ আছে, যেমন ঘুষ দুর্নীতি, এগুলো তো আছেই, ব্যুরোক্রেটিক হার্ডেল আছে। তো এখন এর মধ্যে এই যে হঠাৎ করে যে এইভাবে গ্যাসের দাম বেড়ে যাওয়া, এটা কিন্তু দেশি দুটো বিনিয়োগের জন্যই অত্যন্ত অস্বস্তিদায়ক এবং হতাশার। রপ্তানিমুখী ও অভ্যন্তরীণ সব ধরনের শিল্প প্রতিষ্ঠানের সক্ষমতা কমে যাবে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় বেড়ে যাবে মূল্যস্ফীতি, বাড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও। ফলে সার্বিক অর্থনীতিতেই পড়বে বিরূপ প্রভাব। তাই এই দাম পুনর্বিবেচনার পরামর্শ এই অর্থনীতিবিদের। বিনিয়োগের সুরক্ষার বা নতুন বিনিয়োগ আকর্ষণের মূল জায়গাটা হচ্ছে জ্বালানির দামটা স্থিতিশীল রাখা এবং হঠাৎ করে অযৌক্তিকভাবে এত বিপুল পরিমাণে দাম না বাড়ানো।
তো এই বিষয়টা আমি মনে করি সরকারের চিন্তা করা উচিত এবং বিইআরসি যে সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই অবিলম্বে সেটাকে বাতিল করা উচিত এবং এখন কোনোভাবেই আসলে গ্যাসের দাম বাড়ানো যাবে না। এই মুহূর্তে আইএমএফ এর ঋণ নয়, বিদেশি বিনিয়োগ বাড়ানোই প্রধান কাজ হওয়া উচিত বলেও মনে করেন তিনি। অর্থনীতির বিবেচনায় আমি মনে করি যে আসলে যারা ঋণদান সংস্থা তো তারা কি বললো না বললো সেটা না শুনে আসলে আমাদের নিজেদের কি সেভ করতে হবে, নিজেদের বিনিয়োগের সুরক্ষা নিজেদেরকে দিতে হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা আলাদা 2 মামলায় শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেন। এর মধ্যে এক মামলায় 12 জন এবং অন্য মামলায় 17 জন আসামি। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব রিজওয়ানা সিদ্দিকী ওরফে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, পিতা শফিক সিদ্দিকী ওরফে শফিক আহমেদ সিদ্দিকী, মাতা রেহানা সিদ্দিক ওরফে শেখ রেহানা, রোড নাম্বার 71 গুলশান 2 এর দখল নিয়ে এবং পরে রেজিস্ট্রি মূলে খতিয়ান গ্রহণ করে অপরাধ করায় 3 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গাইবান্ধা 2 সদর আসনের সাবেক সংসদ সদস্য শাহ সরোয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে। দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, মঙ্গলবার শহরের ঈদগাহ বস্তি এলাকায় তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গত মার্চ মাসের 1 তারিখ থেকে সরোয়ার কবির তার বোন প্রফেসর আফরোজা পারভিনের বাসায় আত্মগোপনে ছিলেন। পুলিশ সুপার জানান, তিনি গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান এবং সর্বশেষ গাইবান্ধা সদর আসনের স্বতন্ত্র এমপি ছিলেন সরোয়ার কবির। বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ায় হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় 3 পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া মর্তুজা নামের ওই ব্যক্তিকে 47 দিন গুম রাখার মামলায় র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহাইলকে 18 জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্ট গণ আন্দোলনে হত্যাযজ্ঞের 3 মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে আলোচিত আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় নতুন করে হাজির করা হয় পুলিশের 3 সদস্যকে। শুনানিতে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন জানায় প্রসিকিউশন। আদালত তা মঞ্জুর করেন। এছাড়া চট্টগ্রামে গণহত্যার মামলায় অস্ত্রধারী যুবলীগ ক্যাডারকে আদালতে হাজির করার আবেদন করা হয়, যা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। আশুলিয়ার মামলা দিয়ে আমরা এই জুলাই আগস্ট গণহত্যার বিচার আমরা শুরু করব। আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই আমরা এই রিপোর্ট সাবমিট করতে পারব। চট্টগ্রামে 7 জন শহীদ হয়েছিলেন, সেই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে, ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। অপহরণের পর গুম করে আয়না ঘরে আটক, নির্যাতনের নতুন এক মামলায় সাবেক র্যাব কর্মকর্তা সোহাইলকে 18 জুন হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মোহাম্মদ সোহেল, তিনি র্যাবের কর্মকর্তা ছিলেন, মানবতা বিরোধী অপরাধ করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে। সে অন্য 2টো মামলায়, ঢাকা 2টো মামলায় আটক আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, তার প্রোডাকশন চাওয়া হয়েছে, সেটা মঞ্জুর হয়েছে। তদন্তে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রসিকিউশন। পুলিশ আমরা সংগৃহীত ভিডিওগুলো পর্যালোচনা করছি, যাদেরকে আমরা শনাক্ত করতে পারবো তাদেরকেই নিয়ে আসবো। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের ৫ বছর থাকার কথা বলেছে জনগণ, নিজের কথা নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে সচিবালয় আইন শৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সাথে মডেল মেঘনা আলম ইস্যুর কোনো সংশ্লিষ্টতা নেই। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল মেঘনা আলমের গ্রেপ্তার ঘিরে শুরু হয় আলোচনা সমালোচনা। সৌদি রাষ্ট্রদূতের এক অনানুষ্ঠানিক অভিযোগকে কেন্দ্র করে মেঘনাকে আটক এবং পরবর্তীতে ঘটনা প্রবাহ দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। রিমান্ডে বেরিয়ে এসেছে তার সম্পর্কে নানান তথ্য। ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা দাবি করতেন মেঘনা আলম ও তার সহযোগীরা। বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, জানান ডিবি প্রধানের পদ থেকে বদলিতে মডেল মেঘনা আলম ইস্যুর কোনো সংশ্লিষ্টতা নেই। না না না, এই সব কোনো ঘটনাকে কেন্দ্র করে না, এইটা একটা নর্মাল প্রসেস। উনি হয়তো অসুস্থ আছে বা অন্য কোনো কিছু আছে। সুনামগঞ্জে সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার বিষয়ে ব্যাখ্যা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বলেন এটি তার কথা নয়, জনগণের কথা। এটা জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই তো দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যাদের বিরুদ্ধে মামলা আছে রাঘব বোয়াল কাউকেই ছাড়া হচ্ছে না। পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন কার্যকর করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। লোগো তো আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি, যেহেতু এটার সাথে টাকা জড়িত। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুরে বিএনপি নেতা এসআই টুটুলের নেতৃত্বে এক দল সন্ত্রাসী এনসিপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বলে দাবি করেছে দলটির নেতারা। এতে এনসিপি ৩ জন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের ৪ জন কর্মী সমর্থক আহত হন। মিরপুর ১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে তারা জানান, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ছাত্র জনতার অভ্যুত্থানে সমন্বয়কারীদের একটি বড় অংশ নিয়ে সদ্য গঠিত দল জাতীয় নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মিরপুর জোনের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ। রাজধানীর মিরপুর ১০ গোল চত্বরের আশপাশে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে দল দুটি। এ সময় এনসিপি নেতারা অভিযোগ করে বলেন, রূপনগর এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা টুটুলের নেতৃত্বে সরকারি সম্পত্তি দখলে বাধা দেয় তাদের উপরে হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন এনসিপি নেতা মাহিন ও অন্যান্যরা। তারা আমাকে দেশীয় অস্ত্র, রামদা, স্ট্যাম্প, হকি স্টিক দিয়ে অতর্কিতভাবে আক্রমণ করে। যাদের রক্তের উপরে আজকে বাংলাদেশের নতুন স্বাধীনতা, তাদের উপরে কোন কালো হাত তাদের উপরে আঘাত হানে সেটা আমরা জানতে চাই। ছাত্র জনতার এই ফুসে ওঠা অগ্নিস্ফুলিঙ্গে হাত দিতে আসবেন না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। বিএনপিকে অভ্যুত্থানের পক্ষের শক্তি উল্লেখ করে দলের মধ্যে এমন দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে তারেক রহমানের প্রতি আহ্বান জানান এনসিপি নেতারা। হামলার সাথে যারা জড়িত শুধুমাত্র তাদেরকে বহিষ্কার করলে হবে না, তাদের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। এই ক্ষমতা কিভাবে টলমল হয়ে যায় 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। অভ্যুত্থানের পরবর্তী নতুন বাংলাদেশে নির্বাচন এবং রাজনীতিকে কেন্দ্র করে আর কোনো সন্ত্রাসের জায়গা এই বাংলাদেশে হবে না। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে তা আদায়ের হুঁশিয়ারি উচ্চারণ করেন এনসিপি ও বাকছাস নেতারা। আমাদেরকে আবার পূর্বের ন্যায় আপনাদের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য বাধ্য করবেন না। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলের তালা ভেঙেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 2টায় শিক্ষার্থীরা হলের তালা ভাঙা শুরু করে। এর আগে দুপুর 1টায় বিক্ষোভ মিছিল নিয়ে কুয়েটের বিভিন্ন বিভাগের সামনে গিয়ে শিক্ষকদের তালা খুলে দেওয়ার অনুরোধ জানায় শিক্ষার্থীরা।
কিন্তু শিক্ষকরা তাতে সাড়া দেননি। গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় আগামী 2 মে আবাসিক হল এবং 4 মে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাতেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। গত 2 দিন ধরে তারা প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছিলেন। ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে। যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা করা হয়েছে। আগামী মে মাসে নির্বাচন কমিশন গঠন এবং ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের মাধ্যমে এ ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোডম্যাপ অনুসারে মে মাসের মাঝামাঝিতে প্রশাসনের সহযোগিতায় ভোটার তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি। 10 বছর আগে পরিশোধ করা হয়েছে প্লটের মূল্য। এরপরেও প্লট বুঝিয়ে দেয়া নিয়ে নানান টালবাহানা করছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কুষ্টিয়া অফিস। মাসের পর মাস, বছরের পর বছর গৃহায়ন অফিসে ধর্ণা দিয়েও কোনো লাভ হচ্ছে না ভুক্তভোগীদের। অনেকে আবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। এই অবস্থায় নতুন ম্যাপ তৈরির অজুহাত দেখাচ্ছেন গৃহায়ন কর্মকর্তারা। কুষ্টিয়া থেকে পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। 2015 সালে কুষ্টিয়া হাউজিং চতুর্থ পর্যায়ে 280টি প্লট বরাদ্দের নোটিশ জারি করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এক টুকরো জমির স্বপ্ন পূরণের জন্য কেউ ব্যবসার মূলধন তুলে নিয়ে, কেউ উচ্চ সুদের ঋণ নিয়ে, কেউ আবার স্বর্ণালংকার বিক্রি করে মূল্য পরিশোধের 10 বছর পরও প্লট বুঝিয়ে দেওয়া হয়নি। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সরকারি দপ্তরে ঘুরেও কোনো লাভ হয়নি ভুক্তভোগীদের। 6 মাসের মধ্যে আমাদের নিয়ম আছে বোঝাই দেওয়া প্লটটা, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো যে তারপরে আমাদের আজ 10 বছর হচ্ছে আমাদের প্লটটা বোঝাই দেয়নি। ম্যাপ তৈরির কথা বলে বারবার সময় পিছিয়েছে কর্তৃপক্ষ। গ্রাহকরা প্লট বুঝে পাওয়ার আশায় বারবার অফিসে ধর্ণা দিলেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। সবশেষ মঙ্গলবার সকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কুষ্টিয়া অফিসে স্মারকলিপি জমা দেন হয়রানির শিকার গ্রাহকরা। 4টে ম্যাপ বাতিল হওয়ার পরে নতুন করে আবার ম্যাপ তৈরি হচ্ছে, এই নিয়ে আমাদেরকে মনে হয় আজকে 2 মাস ঘোরাচ্ছে। কবে হবে এটা আমরা অনিশ্চিত। আদালতের রায় পাওয়ার পরেও তারা আমার প্লটকে বুঝাই দিতে চাচ্ছে না। ইদানিং আবার বলতেছে যে আমাদের লেআউট প্ল্যান তৈরি করতেছি। নোটিশ জারির 6 মাসের মধ্যে দলিল সম্পাদন সহ প্লট রেজিস্ট্রি করে দেওয়ার কথা থাকলেও 10 বছরেও প্লট বুঝিয়ে দিতে পারেনি গৃহায়ন কর্তৃপক্ষ। স্বপ্ন পূরণের আশায় সর্বস্ব হারিয়ে এখন মানবেতর জীবন কাটাচ্ছেন অনেকে। বিদেশ থেকে অনেক কষ্ট করে টাকা পাঠাইছি, সেই টাকায় আমি এই 10 বছর এই হাউজিং অফিসে ঘুরছি, আমার সেই জমি বুঝে দেয় না। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান স্যারকে বলি আমাদের এই প্লটটা বাস্তবায়ন করার, অতি দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি। প্রকল্পের নতুন ম্যাপ তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমতি পেলেই প্লট বরাদ্দ প্রক্রিয়া শুরু করার কথা জানালেন এই কর্মকর্তা। আগে তো আমাদের যে নকশা, সেখানে তো এই অডিটোরিয়াম ছিল না, সেখানে মসজিদ ছিল না, এটা তো আপনারা জানেনই, ভালো করে জানার কথা। হ্যাঁ, তো সেটা বাদ দিয়ে আমাদের নতুন করে নকশা দিতেই হবে। নতুন করে নকশা থাকলে আমরা বড় আর প্লট বুঝিয়ে দিতে পারবো। আমার পক্ষ থেকে, আমার অফিসের পক্ষ থেকে কোনো গাফিলতি নেই, অবহেলা নেই। আর আশ্বাস নয়, প্রকৃত মালিকদের দ্রুততম সময়ের মধ্যে প্লট বুঝিয়ে দেবে গৃহায়ন কর্তৃপক্ষ, এমন দাবি ভুক্তভোগীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। দগ্ধ বা পোড়া রোগীর চিকিৎসায় আশার আলো ছড়াচ্ছে দেশের প্রথম স্কিন ব্যাংক। ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে জানুয়ারিতে যাত্রা শুরু করা স্কিন ব্যাংকে এখন পর্যন্ত 10,000 বর্গ সেন্টিমিটারের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দগ্ধ রোগীর চিকিৎসায় এটি মাইলফলক হিসেবে কাজ করবে। শামীমুজ্জামান চৌধুরীর আরেকটি রিপোর্ট। ব্লাড ব্যাংক দেশের মানুষের কাছে পরিচিত নাম, যেখানে সুস্থ মানুষের শরীর থেকে রক্ত নিয়ে সংরক্ষণ করা যায়।
ব্লাড ব্যাংকের মতোই মানুষের ত্বকও সংরক্ষণ করা যায় স্কিন ব্যাংকে। যুক্তরাষ্ট্রে এটি 1939 সালে প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে এটি চালু হয় চলতি বছরের জানুয়ারিতে রাজধানীর ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে। একজন সুস্থ মানুষ চাইলে রক্তের মতো তার ত্বকও দান করতে পারেন। চিকিৎসকরা বলছেন দান করা ত্বক আবার 3 সপ্তাহের মধ্যেই পুনরায় ঠিক হয়ে যায়। একজন মানুষের দান করা ত্বক কিভাবে সংরক্ষণ করা হয় এমন প্রশ্নে বার্ন ইনস্টিটিউটের সংশ্লিষ্টরা বলছেন দাতার কাছ থেকে ত্বক সংগ্রহ করেন প্লাস্টিক সার্জনরা। সেটি বিশেষ পাত্র করে নিয়ে আসা হয় স্কিন ব্যাংকে। স্কিন তো হচ্ছে 5 থেকে 5.5 বছর পর্যন্ত প্রিজার্ভ করা যায় স্কিন হারভেস্ট করার পর থেকে। আর সংরক্ষণের জন্য আপাতত হচ্ছে আমরা আলট্রা লো ফ্রিজার, আমাদের একটা ফ্রিজার আছে -90 ডিগ্রি সেন্টিগ্রেড, ওই ফ্রিজেই হচ্ছে আমরা এখন আপাতত স্কিনটা প্রিজার্ভ করছি। দেশের প্রথম স্কিন ব্যাংকটি চালুর পর থেকে 10,000 বর্গ সেন্টিমিটারের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে জানিয়ে প্রতিষ্ঠানটির নীতি নির্ধারকরা বলছেন স্কিন ব্যাংক নিয়ে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। বিভিন্ন অপারেশন আপনারা জেনে থাকবেন যে অ্যাবডোমিনাল হার্নিয়া বা অ্যাবডোমিনোপ্লাস্টি এই ধরনের অপারেশনের পরে যে স্পেয়ার স্কিনটা থাকে সেই স্কিনটা আমাদের এই স্কিন ব্যাংকে ডোনেশন করা হয়। সেখান থেকেই সেগুলিকে প্রিজার্ভ করে আমরা দগ্ধ রোগীদের জন্য ব্যবহার উপযোগী করে আমরা এখানে প্রিজার্ভ করি। সামাজিকভাবে মানুষজনকে অবহিত করতে পারি এবং তারা যদি তাদের এই স্কিনটা ডোনেট করে দগ্ধ মানুষের চিকিৎসার জন্য সেই বিষয়টা আমরা পূরণ করতে পারবো। প্রতিষ্ঠানটির নীতি নির্ধারকরা বলছেন এখনও স্কিন ব্যাংক নিয়ে সচেতনতা তৈরি হয়নি দেশে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পোড়া রোগীদের চিকিৎসায় এটি মাইল ফলক হিসাবে কাজ করবে। আমাদের দেশে সাধারণভাবে আমরা 30-40% মেজর বার্ন যে পেশেন্ট, এর থেকে বেশি হলে আমরা এখন পর্যন্ত আমাদের দেশে সার্ভাইভাল রেট কিন্তু খুবই কম। তো অন্যান্য এই বেশি পরিমাণ বার্ন হওয়া রোগীদের বাঁচানোর ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে তার সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে স্কিন ব্যাংক। অর্থাৎ আপনার শরীর যখন দগ্ধ হয়ে যায় তখন শরীরের যে চামড়া থাকে বা স্কিন থাকে সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। সেগুলোকে কিন্তু ড্রেসিং করে আপনি ঠিক করতে পারবেন না, অর্থাৎ সেগুলোর জন্য দরকার আপনার রিপ্লেসমেন্ট। শরীরের 35 থেকে 50% পুড়ে যাওয়া মেজর বার্ন রোগীর শারীরিক অবস্থা ভালো হলে ত্বক প্রতিস্থাপন করা যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুর 11-তে একটি বহুতল আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। মিরপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দায়িত্বরত অগ্নি নির্বাপক কর্মকর্তা জানান, ভবনটিতে ফায়ার সার্ভিসের বেঁধে দেয়া নিয়ম অনুযায়ী কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা পাওয়া যায়নি। তবে দ্রুত সময়ে পৌঁছাতে পারায় জানমালের বড় ক্ষতি হয়নি বলে জানান তিনি। একটা রুমের মধ্যে আগুনটাকে সীমাবদ্ধ রাখছিলাম, আগুনটা আপনার স্প্রেড করতে পারে নাই। শুধুমাত্র একটা রুম, বেডরুম, ওই বেডরুমটাই যা ক্ষতি করেছে। হাই রাইজ ভবনে যেটুকু ফায়ার ফাইটিং ব্যবস্থা থাকা দরকার কিচ্ছু না। এখানে মনে করেন এই ফায়ারটা যদি স্প্রেড হতো তাহলে আরও ক্যাজুয়ালিটি বাড়তো। মিয়ানমারে ত্রাণ এবং মানবিক সহায়তা শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযান। 13 এপ্রিল ইয়াঙ্গুন বন্দর ত্যাগ করে মঙ্গলবার চট্টগ্রামে পৌঁছেছে জাহাজটি। সঙ্গে এসেছে 55 সদস্যের উদ্ধার এবং চিকিৎসা সহায়তাকারী দল এবং 20 জন বাংলাদেশি নাগরিক, যারা দীর্ঘদিন ধরে মিয়ানমারে আটক ছিলেন। মানব পাচারের শিকার হয়ে আটক হওয়া বাংলাদেশিদের মুক্ত করতে দীর্ঘদিন ধরে কূটনৈতিক প্রচেষ্টা করা হয়েছে বলে জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। ওই মালয়েশিয়া যাওয়ার জন্য বুড়ে উঠে দেওয়া হয়। সাগরে আমরা প্রায় 6-7 দিন ছিলাম। 6-7 দিনের মধ্যে আমরা ওইখানে মিলিটারির কাছে ধরা খাইছি। ধরা খাওয়ার পরে আমাদেরকে জেল মারছিল। জেলে আমরা 2 বছর পর্যন্ত ছিলাম। বিভিন্ন সময়ে মায়ানমারে আটকে পড়া 20 জন বাংলাদেশি নাগরিককে বানৌজা সমুদ্র অভিযান জাহাজযোগে আজ দেশে ফেরত নিয়ে এসেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধার ও চিকিৎসা সহায়তাকারী দলটি তাদের কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করে বানৌজা সমুদ্র অভিযান জাহাজযোগে আজ বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে। দেশের বাইরের খবর।
ইসরায়েলি বর্বরতায় অবরুদ্ধ গাজায় আরও 17 ফিলিস্তিনি নিহত হয়েছেন। 1.5 বছরেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে 51,000 ছাড়িয়ে গেছে প্রাণহানি। এদিকে পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে ইরানের সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সাংবিধানিক বিধি মেনে পার্লামেন্ট ভেঙে দিয়েছে সিঙ্গাপুর। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে তীব্র সমালোচনার পরও অবরুদ্ধ গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ জাবালিয়া, নুসেরাত সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরও 17 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। গত 18 মার্চ গাজায় নতুন করে চালানো হামলায় প্রাণ গেছে 1,006 শতাধিক ফিলিস্তিনির, আর 1.5 বছরে প্রাণহানি ছাড়িয়েছে 51,000। এর আগে যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মধ্যস্থতাকারীর জন্য রাখা হয়েছে মিশর ও কাতারকে। প্রস্তাবে গাজা উপত্যকায় হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছে তেল আবিব। প্রস্তাবে রাজি থাকলেই যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে আলোচনায় বসবে নেতানিয়াহু প্রশাসন। গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে চিঠি পাঠিয়েছেন সামরিক বাহিনী আইডিএফ-এর 1,500 সেনা সদস্য। এদিকে নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু আখ্যা দিয়ে তাকে বন্দী করে কারাগারে পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান। এদিকে ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে না এলে তাদের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এরই মধ্যে এই ইস্যুতে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনার পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে চলতি সপ্তাহের শেষে ওমানে। জাতীয় নির্বাচন এগিয়ে আসায় সাংবিধানিক বিধি মেনে পার্লামেন্ট ভেঙে দিয়েছে সিঙ্গাপুর। প্রধানমন্ত্রী লরেন্স উয়ংয়ের সঙ্গে পরামর্শের পর সোমবার পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট থারমান শানমুগারত্নাম। আগামী 3 মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে দেশটিতে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পাকিস্তান সহ সার্কভুক্ত দেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায় সরকার। ট্যাক্স জিডিপির অনুপাত বাড়ালে লাগবে না বিদেশি সহায়তা। ব্যবসায়ীদের সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণায় সরকারের সায়। শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধিতে বিশেষজ্ঞদের ক্ষোভ। বিদেশি বিনিয়োগ নিয়ে শঙ্কা। সরকারকে 5 বছর ক্ষমতায় রাখতে চায় জনগণ। নিজের কথা নয়, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। রুটিন প্রক্রিয়ায় সরানো হয়েছে ডিবি প্রধানকে। এবং মূল্য পরিশোধের 1 দশকেও প্লট বুঝিয়ে দিচ্ছে না গৃহায়ণ কর্তৃপক্ষ। সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন কুষ্টিয়ার গ্রাহকরা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।